আমরা বন্ধুত্বের মিসইউজ করেছি। মেঘ প্লিজ আমাদের মাফ করে দাও। আমাদের এত বছরের বন্ধুত্ব একটা ভুলের জন্য তুমি সব শেষ করে দেবে? বরের বাড়ি থেকে তত্ত্ব এসে গেছে, গায়ে হলুদ হবে এবার। কাকিমণি, মেঘকে ডাকো। জিষ্ণু, গিনি, আমার তোমাদের দুজনকেই একটা কথা বলার আছে। আমার বিয়ের পর তোমাদের দুজনের কারোর সঙ্গেই আমার আর সম্পর্ক রাখা সম্ভব হবে না। মানে? কেন? কারণ আমি নীল বা নীলের পরিবারের কারোর সঙ্গেই কোনো যোগাযোগ রাখতে চাই না। আমি চাই না গিনি তোমার সঙ্গে আমার বারবার দেখা হোক, বা জিষ্ণু তোমার সঙ্গে। আমি জানি তুমি তো ওই পরিবারেরই সদস্য হবে, তাই আমি কোনোভাবেই নিজেকে আর দুর্বল করতে চাই না। প্লিজ, তোমাদের দেখলে আমার বারবার অতীত মনে আসবে। ভালো মন্দ, সুখ দুঃখ, কোনো অতীতের স্মৃতি থেকেই তারপর আমি আর বেরোতে পারবো না। তাই প্লিজ তোমরা আমার এই অনুরোধটা রেখো, আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করো না। বিষ্ণু, সন্ধ্যায় পারলে এইদিকে একটু থেকো। আমি জানি এখন ও বাড়িতেও তোমার অনেক দায়িত্ব হয়েছে, কিন্তু বাপি তো তোমার উপর অনেক ভরসা করে। বাপির পাশে একটু থেকো আজকে, শেষবারের মতন এই অনুরোধটা করলাম। আসি। আমিও সেটাই ভাবছি। আচ্ছা শোনো, আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ওদিকে অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? চলো। চিনতে পারছো ম্যাডাম? চিনতে না হলেই বেশি খুশি হতাম। আমার ব্যাড লাক। আচ্ছা গিনি, এত কিছু যে করলে কি লাভ হলো? আমাকে দেখো, কিছুই তো করতে পারলে না, দিব্যি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আমার বিশ্বাস তোমার এই সুখের দিন খুব ক্ষণস্থায়ী। শাস্তি তো তোমার হবেই, মনে রাখার মতো শাস্তি। তত্ত্ব নিয়ে এসেছিলে নাকি? দেখলে তুমি আমাকে তত্ত্ব নিয়ে আসতে। যদিও সেটা হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। খুশি হচ্ছ না নাকি খুশি শো করছো না, এটাই তো আমার কিউরিওসিটি। নীলের বিয়ের দিন সকালবেলায় গিনি মেঘের বাড়ির কাছাকাছি কি করছে? যদিও তোমাকে কৈফিয়ত দেওয়ার খুব একটা প্রয়োজন বোধ করছি না, তবু তুমি মেঘের দিদি, তাই বলছি। মেঘের সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক আছে, যেটা চাইলেও তুমি বুঝতে পারবে না। একসময় রূপ নামে মানুষ দেখতে একজন পিশাচ, তোমার বন্ধু, আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল। তখন মেঘ আমাকে বাঁচিয়েছিল। আর যে প্রাণে বাঁচায় তাকে ঠিক কি বলে আমি জানি না। ও আমার কাছে বন্ধুর থেকে অনেক বেশি। আমি শুধু এইটুকু জানি যে আমি বাকি সারাটা জীবন জুড়ে মেঘের পাশে থাকবো সবসময়। আজকে মেঘের বিয়ে, তাই আমার দাদার বিয়ে হোক আর যাই হোক, মেঘের কাছে আমি আসবো না এটা তো হতে পারে না, তাই না? আজকে আসি, আর তোমার সঙ্গে দেখা হবে খুব শিগগির। আর কোথাও না হোক ঘটে। আরো জল ঢালো মা, আরো জল ঢালো, আমার চোখের জল যাতে আড়াল হয়ে যায়। নীল, তোমারও কি আমার মতন এমন কষ্ট হচ্ছে? বুকের ভেতরটা কি এমনি করে মুচড়ে যাচ্ছে তোমারও? সব শেষ হয়ে গেল নীল, সব। কোনোদিন তুমি আমাকে কবিতা শোনাবে না রাত্রিরে, কোনোদিন আমি তোমার কানে গান শোনাবো না, আর কোনোদিন আমার গান শুধু তোমার জন্যই হবে না। কখন আর ছেলে মানুষই করবে না তুমি মেঘকে নিয়ে। আমি আর কোনোদিন অপেক্ষাও করবো না তোমার ওই ছোট্ট ছোট্ট ছেলে মানুষগুলোর। কি করছি আমি?
কেন সব ভাবছি একটা অন্য পুরুষের জন্য? কেন? কোথায় আসিস দাদা? তোর বিয়ে ঠিক হলো, ছুটি নেবার জন্য তুই দিল্লি চলে গেলি, আর তার আগে তো আমার উপর রাগ করে তুই ঘরেই আসতিস না। তোর যত অভিমান তোর এই ঠাম্মির ওপর। আচ্ছা ঠাম্মি, আমি যা করছি ঠিক করছি? কিসের কথা বলছিস তুই? কোন ঠিক বেঠিকের কথা বলছিস? এই যে আমি তোমাদের জোড়াজুড়িতে বিয়েতে রাজি হয়ে গেলাম, এই ঠিক করলাম? বুঝতে পারছি না ঠাম্মি, মন থেকে কোন রকম সায় পাচ্ছি না। দাদু ভাই রে, আমি খুব জানি আমার মেয়ে দিদি ওদিকে এইভাবেই ছটফটিয়ে মরছে। কি ছাড়া সে এখন আর কিছুই ভাবতে পারে না। তোদের এমনি মন পুড়তে পুড়তে যখন বিয়ের আসরে সামনাসামনি দেখা হবে, কি যে হবে তখন। আইবুড়ো ভাতের সময় তোকে কি বললাম তোর মনে নেই? জীবনে একটা জায়গায় আটকে থাকলে তো হয় না, এগোতে হয়। একটা সম্পর্ক সেটা ভেঙে গেলে সেটাকে নিয়ে বসে থাকলে তো চলে না। তুমি একবার ওই মেয়েটার কথা ভেবে দেখো না, যে মেয়েটা এত কিছু জটিলতা না জেনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তার অবস্থাটা কি হবে সেটা তুমি ভেবে দেখেছো? সে যখন বুঝতে পারবে যে আমি তাকে কোনোদিন ভালোবাসবো না, আমি কি করে তাকে ভালোবাসবো ঠাম্মি? অন্য কোনো মেয়েকে আমি কি করে ভালোবাসবো ঠাম্মি? আমার ভালোবাসা তো শুধুমাত্র মেঘের জন্য। আমাকে উজাড় করে আমার সব ভালোবাসার অনুভূতি শুধুমাত্র মেঘের দিকে ছোটে। আমি অন্য কারোর কথা ভাবতেও পারি না। ওরকম মনে হয় দাদা, আস্তে আস্তে দেখবি তুই তোর বউকেই ভালোবাসছিস, হয়তো মেয়েকে ভুলেই যাবি। না, কোনোদিনও হবে না ঠাম্মি, সেটা কখনো হবে না। আর যদি সেটা কোনোদিনও হয়, জানবে আমি মরে গেছি। বেঁচে থাকতে তো সেটা হবে না। আমার শ্বাস প্রশ্বাস, আমার সবকিছু শুধুমাত্র মেঘ। তাহলে তাকে দূরে সরিয়ে দিলি কেন? আদালত তো তোদের সুযোগ দিয়েছিল একসাথে থাকার, থাকলি না কেন? তার কারণ আমার নিজেকে নিয়ে সংশয় ছিল। তাই আমার মনে হয়েছিল আমি আবার হয়তো মেঘকে কষ্ট দিয়ে ফেলবো, ওকে ভুল বুঝবো। হয়তো কাছে থাকলে সেই কষ্টটা তাকে দিতিস না, দূরে চলে গেলে যেটা তুই দিয়েছিলিস, হয়তো তোর ওই সিদ্ধান্ত তাকে বিরাট কষ্ট দিয়েছিল। ও আটকালো না কেন আমাকে? ও তো আটকাতে পারতো আমাকে। ও তো বলতে পারতো যে এই 6 মাসে আমি আরেকবার ট্রাই নিতে চাইনি, আমরা দুজন একসাথে থাকতে চাই, বা আমি তোমার সঙ্গে থাকতে চাইনি। এটা তো বলতে পারতো। বারে ছেলে, এখনো মনে মনে অভিমান পুষে রেখেছিস কেন? কেন বলবে সে? বলি তার আত্মসম্মান বোধ নেই? এটা একবার ভেবে দেখতো দাদা, অন্যায়ের পাল্লাটা কার দিকে বেশি ভারী? আমি শেষ হয়ে যাবো ঠাম্মি, আমি শেষ হয়ে যাব। আমি একজনের সঙ্গে ঘর করব আর আরেকজনকে ভালোবাসবো। সবাই সব দিক থেকে অসুখী, আর আমি যেটা করব সেটাকে কি বলে ঠাম্মি? অ্যাডাল্টারি। আর হাউতাস করে কি করবি দাদা? তোকে তো আমি বলেইছিলাম। দিদিভাই ডাকছিলে? হ্যাঁ ছোট, ছোট বলছি যে এই জামা কাপড়গুলো একটু নীলের ঘরে দিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে। দিদিভাই, ও দিদিভাই, কি হয়েছে?
এরকম মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কোথায় আজকে ছেলের বিয়ে, একটু আনন্দ করবে তা না এরকম মন মরা হয়ে দাঁড়িয়ে রয়েছো? না না না, আনন্দ তো করছি। এই তো কত আনন্দ করলাম তোদের সঙ্গে সকাল থেকে, বল কত হয়ে হয়ে করলাম। কিন্তু ওই যে তুই গায়ে হলুদের সময় দেখলি তো, নীল কটকট করে কতগুলো কথা শুনিয়ে দিল। মাথাটা গরম হয়ে যায় না বল? ও দিদি ভাই, তুমি তো জানো নীল এগুলো মন থেকে বলেনি, তাই না? নীল তো কিছু জানেও না। তুমি বুঝতে পারছো না নীলের মনে আজও মেঘের জন্য কেমন উথাল পাথাল করছে? হ্যাঁ, বাই দ্য ওয়ে, এতগুলো বছর তো আমি এই বাড়িতে তোমাকে দেখছি। হ্যাঁ, তোমারও মনে কিন্তু অন্য কিছু একটা চলছে। হ্যাঁ, তুমি রয়েছো সব অনুষ্ঠানে আমাদের সঙ্গে হেসে হেসে, কিন্তু মনটা অন্য কোথাও রয়েছে। আমি তো তাহলে একজনের জন্য আরেকজনকে চিট করছি, আরেকজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। আমার আর কয়েক ঘন্টার মধ্যে যার সঙ্গে বিয়ে হতে চলেছে তাকে তো আমি চিটই করছি, তাই না? সেটা তো আমি ঠিক করছি না বাপি। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আমার কি তাকে সব সত্যি বলে দেওয়া উচিত? হ্যাঁ, তো যদি মনে হয় তো বলবি, অকপটে বলবি সবটা, যেমন আমাকে বললি। সেও হয়তো তার কিছু কথা বলবে, সেও তো একটা সম্পর্কের মধ্যে দিয়ে গেছে। হয়তো তোর এখন মনের যে অবস্থা, সেও ওই অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। ভাবি, আমি কেন পারছি না বলতো নীলকে আমার মন থেকে সরিয়ে দিতে? নীল তো আমার সাথে কত খারাপ করেছে, আমাকে কত অপমান করেছে। আমার তো ওর ওপর রাগ করে থাকা উচিত, তাই না? আমার তো অভিমান করে থাকা উচিত। তুমিও তো নীলকে দূর করে দিয়েছিলে, কিন্তু তাও আমি ওকে মন থেকে সরাতেই পারছি। মানুষের মন বড় জটিল জায়গা রে। তবে তুই নীলকে মাফ করতে পেরেছিস, তুই হয়তো বিশ্বাস করেছিস যে তোর ভালোবাসা নীলকে সত্যি সত্যি বদলে ফেলেছে, বদলে দিয়েছে। নীলের যে ক্ষুদ্রতা, তার থেকে তাকে বার করে এনে তার একটা উত্তরণ ঘটিয়েছে, মানসিক উত্তরণ। আর সেই জন্যই হয়তো আমি কি সারা জীবন এই হাহাকার নিয়েই কাটিয়ে দেবো বাপি? আচ্ছা, আজ তো নীলেরও বিয়ে। এতটা ডেসপারেট কেন হয়ে উঠছো? কারণ আমি অনেক ভেবে দেখেছি রূপ, এই হারটা আমি আর মেনে নিতে পারবো না। মেঘের কাছে আমি অনেক হেরেছি রূপ, হারতে হারতে আমার কাছে আর কিছু বাকি নেই। ওকে আমি শেষ করে দেব, ওকে আমি শেষ করে দেবো, তারপর আমার যা হওয়ার হবে। আই ডোন্ট কেয়ার। যা হয় হবে? হোয়াট ডু ইউ মিন বাই যা হয় হবে? তুমি যদি ধরা পড়ে যাও, কেউ তোমাকে ক্ষমা করবে না কিন্তু ময়ূরী, এটা মনে রেখো। ধরা পড়লেও জানবো মেঘের কাছে অন্তত আমি হেরে যাইনি। কি ভাবছো রূপ? তুমি যদি তোমার গানটা আমাকে না দাও, তাহলে তুমি আমাকে অন্য একটা গান অন্য কোথাও থেকে জোগাড় করে দাও। আই মিন ইট রূপ, আমি এরকম একটা লুজারের লাইফ লিড করতে পারবো না, করতে চাই না। আমার বাড়িতে আমি একটা এক্সট্রা মানুষ, বাড়িতে সবসময় সবকিছু এখনো মেঘকে ঘিরেই হচ্ছে। মেঘের গান, মেঘের বিয়ে, মেঘের ফিউচার, সব থেকে মেঘ মেঘ মেঘ। আমাকে নিয়ে কেউ বদারই নয় আমার বাড়িতে। ইভেন মাই মাদার রূপ, আমার মা, আজ অব্দি মেঘ আমার আর আমার মায়ের ভালোবাসার মধ্যে আসতে পারেনি, কিন্তু রূপ এখন এসে গেছে। এখন মাও আর আমাকে ভালোবাসে না, মাও পাত্তা দেয় না। এখন মাও আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে লুকিয়ে রাখে, কত বাজে বিহেভ করে আমার সাথে। আমাকে এই বিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে, ক্যান ইউ ইমাজিন? আমাকে মেঘের হবু বর কে সেটাও নিজেরা বলছে না, আমাকে ওরা জানাতেই চায় না। আমি লাস্ট টাইম তোমাকে জিজ্ঞেস করছি, উইল ইউ হেল্প মি? করবো, কিন্তু একটা শর্তে। পিস্তলটা কাজ হয়ে যাওয়ার পরে আমার কাছে ফেরত চাই। তুমি ওকে সরিয়ে নিয়ে যাও, সরিয়ে নিয়ে গিয়ে যা করার করো। এই গানে তো কোনো আওয়াজ হয় না, কোনো শব্দ হবে না, কেউ বুঝতেও পারবে না। আমি তোমাদের বিয়ে বাড়ির বাইরে ওয়েট করবো, গানটা এসে আমার হাতে দিয়ে দেবে। দেখো, কোনো রিস্ক হোক আমি চাই না, এতে আমিও সেফ থাকবো, তুমিও সেফ থাকবে। আর তোমাকে হেল্প করতে গিয়ে আমিও ফেসে যাই, সেটা তো ডেফিনেটলি আমি চাইবো না। সো ঠিক আছে, আমি তোমার কাছে যাবো। মেঘকে সাজাতে বসো, সাজানোর পর যখন বড়াসার তারা হবে, তখন আমি তোমার কাছে যাবো। আচ্ছা ময়ূরী, তখন তুমি বেরোলে কেউ সন্দেহ করবে না? বললাম না, আমি এখন এই বাড়িতে এক্সেস, উদ্বৃত্ত। আমি এখন কোথাও যদি চলেও যাই, কারোর কিচ্ছু যায় আসবে না। নো ওয়ান ইজ বদার্ড।
ময়ূরী, এখন রাখছি, তোমাকে আমি পরে ফোন করবো। And Roop, for the last time, I'm begging from you. প্লিজ আমাকে হেল্প করো। ওকে ময়ূরী, ডান। ময়ূরী, তুমি যদি ধরা পড়েও যাও আমার কিন্তু কিচ্ছু হবে না, কারণ এই বন্দুকটা আমার নামেই নয়। কেউ কোনোদিন প্রমাণ করতেও পারবে না এটা আমার নামে ছিল। যা করার আমি করে দিয়েছি। মেঘকে শেষ করার সুপারি আমি দিয়ে দিয়েছি। আসিমা, মিথ্যে বলে মেয়েটাকে সরিয়ে দিলাম, যাতে বর আসার সময় ও এখানে না থাকে। ও যদি নীলকে এখানে দেখতো খুব অশান্তি করতো। নীলও জানতে পারতো, মেঘও জানতে পারতো। আর তো কোনো উপায় নেই, বলো আমি কি করতাম? মা হয়ে মেয়ের সাথে কত ছল চাতুরি করছি। এটাই ভালো হলো জানো তো, ও যখন আসবে তখন তো নীল বিয়েতে বসে পড়বে, ওর আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। দেখো, সুষ্ঠুভাবে যাতে বিয়েটা হয়ে যায় সেটা আমাদের দেখা দরকার, তো এটাই ভালো হলো। দিদি ভাই, হ্যাঁ একবার দেখো না সবকিছু ঠিক আছে কিনা। এই আমি এসব অত বুঝি না। ঠিক আছে বাবা, ওই তো মা এসছে। মা একটু দেখে দাও না সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা বড় বৌমা, তুমি তো আমাকে ভালো করেই জানো এসব নিয়ম আচার বিচার আমি খুব একটা খুঁতে আচ্ছা আচ্ছা বেশ, তুমি বসো, আগে বসো এখানে। না সে তো এখানে বসবো, বসো এখানে। কিন্তু যাকে তুমি বরণ করবে সেই মক্কেলটিকে দেখছি না কেন? সেই মক্কেল ভাস্কর আর লাল গিয়ে তাকে অনেকক্ষণ আগে ধুতি পরিয়ে এসছে, কিন্তু বাকিটুকু শেষ হতে তার আর হচ্ছে না শেষ, এত সময় লাগছে। এই কাণ্ডটা কি বলতো? নীল করছেটা কি? বেরোনোর সময় হয়ে গেল তো, এখনো তো আরই দেখানি। শোনো জেঠুমনি জেঠিমনি দুজনে একদম টেনশন করো না। ছোটদা ভাই আর বাপি তো গেছিল, ওকে রেডি করে দিয়ে এসছে। আর ছোটদা ভাই এখনো ওখানেই তো গেছে, বাপি তো ওখান থেকে এলো, তাই না? হ্যাঁ আমি এলাম তো আমি ওর ঘর থেকে এলাম। এখন তো এই লাস্ট পয়েন্ট একটু আয়নায় দেখছে। এই ওটা কেন? ওটা দিয়ে কি হবে? আমি কিছু জানি না বাপু, আমাকে যা হুকুম করেছে তাই করছি। ওমা, ওটা দিয়ে কি হবে মানে? তুমি কি বিয়ে বাড়িতে হেঁটে হেঁটে করবে নাকি? মোটেও না, আমি তো নেচে নেচে ঘুরবো। মা, এমনিতেই তুমি আর তোমার নাতি মিলে আমাদের সবাইকে যা তুর্কি নাচো নাচাচ্ছ। চুপ! আমি যা করছি ভালোর জন্য করছি, মঙ্গলের জন্য করছি। সাবধান, হুঁশিয়ার! আমাদের দাদা ভাই শ্রীমান শ্রীযুক্ত শ্রী সৌরনীল গাঙ্গুলি অবশেষে তার গুহা থেকে বেরিয়েছেন এবং তিনি নিচে নেমে আসছেন। আসুন। তার বরণ ডালাটা আমি তুমি না মানলেও তারা মানে। মেঘ, তুমি কোথায়? কি করে করছো বিয়েটা? আমি যে মরে যাবো মনে হচ্ছে, দম আটকে আসছে আমার, চারিদিকে সবাইকে অচেনা লাগছে। কার কথা বলছিলিস? হ্যাঁ ঠিক আছে, নাও তোমাদের কার কি কি করার আছে করে নাও, তোমাদের খেলাধুলোর পার্টটা কমপ্লিট করে নাও। এই শোন, এরকম করে কথা বললে কিন্তু আমি বরণ টরণ কিচ্ছু করবো না বলে দিলাম। ও দিদি ভাই,
ছেলের সঙ্গে কি তুমিও ছেলে মানুষই শুরু করলে নাকি? হ্যাঁ, আমি ছেলে মানুষই করছি। ওর ব্যবহারটা দেখেছিস? উদ্ধত অভিনয়ী। বিয়ে করে উনি আমাদের 14 পুরুষ উদ্ধার করে দিচ্ছেন। নীল, মায়ের সাথে এইভাবে কথা বলো না। এখানে কেউ তোমার শত্রু নয়। ওকে ফাইন, তোমাদের কি করার আছে সেটা করে নাও। আর হ্যাঁ, আমাকে যেন কি বলতে হবে একটা ভুলভাল কথাবার্তা ওই তোমরা যেটা বলো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি নাকি? নীল, এই সমস্ত কি বলছো তুমি? হ্যাঁ, আজকালকার দিনে কেউ দাসী বলে? যেটা বলার সেটা বলবে। বলবে আমার জন্য সঙ্গী আনতে যাচ্ছি। হ্যাঁ, না না, সে বল যে তোর ঠাম্মির জন্য সতীন আনতে যাচ্ছি। বেশি লাগছে? দেন ফাইন। তোমার যদি ডিলটা পছন্দ না হয় তাহলে লেট ইট বি না। ময়ূরী, তুমি আমার একটা কাজ করো, তুমি ওই 20-30 দিয়ে মেঘকে মারার চেষ্টা করো। গুলতি ছুড়ে দেখো মেঘ মরে কিনা। এটা তোমার কাজে না, এটা তোমার। না না প্লিজ ভাই, এটা আমার, এটা লাগবে, আমাকে দাও প্লিজ। চিরকালে ইন্টেলিজেন্ট ময়ূরী, লাইক মি। আচ্ছা রূপ, এটার অপারেশন আমাকে একটু শিখিয়ে দেবে? মানে কিভাবে অপারেট করতে হবে, আর এটা লোড করে দাও। শিওর বেবি, হোয়াই নট। আমি তোমাকে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেব। যদি এতে সাইলেন্সার আছে তবুও সবকিছু কিন্তু সাইলেন্টলি কাজ করে না। ময়ূরী, তুমি বিয়ে বাড়ির মিউজিকটাকে কাজে লাগাও ট্রিগার পুল করার জন্য। মেঘকে আলাদা সরিয়ে নিয়ে গিয়ে তুমি তোমার কাজ ছাড়বে, আমি বিয়ে বাড়ির কাছাকাছি থাকবো। গিভ মি আ কল। বাই দ্য টাইম মেঘের বডি ডিসকভার্ড হবে, আর এই মার্ডার ওয়েপনটা বাড়ির চৌহদ্দিতে থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে বন্দুকটা আমার হাতে তুলে দেবে। ওকে, শুধু 3টেই আছে? একটাই না। তাহলে আমাকে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে দেখাবে? তাহলে কিন্তু একটা কমে যাবে। কিন্তু এই যে বললে একটাই এনাফ। আসলে কি বলো তো রূপ, আমি শিওর হতে চাই যে ঠিক সময়ে আমি যেন কাজটা করতে পারি। ওকে, ইনসিস্ট প্লিজ। আসলে তুমি এই ভাবাভাবিটা বন্ধ করো। উনি এতক্ষণ ভেবে কি উপলব্ধি করলেন, নাকি ওনার লাইফে অনেক কিছু ঘটে গেছে? তুমি যদি ছেলে হতে না, আজই তুমি আমাদের মার খেয়ে যেতে। তুমি কি এখন ও বাড়ি থেকে আসছো? মেঘ, তোমার মনের অবস্থা এই মুহূর্তে কি হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি চাই না এই সাজে তুমি কেঁদে ফেলো। তাহলে আর আমি সত্যি গোপন করে রাখতে পারবো না। কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ, ওখান থেকেই তো। তুমি তো বলেছিলে বিয়ের সময়টা আঙ্কেলের পাশে থাকতে। মেঘ, তুমি কি ভাবছো বলো তো? দেখো, আমি কিন্তু তোমার বন্ধু, আর বন্ধুকে মনের গোপনতম কথাটাও বলা যায়। আমার মনে কোন রকম কোনো গোপনতম কথা এই মুহূর্তে কিন্তু নেই। আমি যদি বলি আছে? আচ্ছা জিষ্ণু, তুমি তো আমার বন্ধু। ইয়েস ম্যাম, তার থেকে বেশি কিছু তো আর তুমি হতে দিলে না। এই জিষ্ণু, ইয়ার কি করো? সত্যি যেটা জানতে চাইছি প্লিজ বলো ওটা। এটা নিজের মনকে জিজ্ঞেস করলে জানতে পারবে। বেশ, আমার মন আমাকে বললো তুমি আমার বন্ধু, তাহলে তোমার বন্ধু হিসেবে কি করা উচিত? শুনে কি করা উচিত? আমি কোনো রকম কোনো অন্যায় করলে আমাকে সাবধান করা উচিত, আমি কোনো ভুল পথে গেলে আমাকে তোমার আটকানো উচিত, কিন্তু তুমি বন্ধু হিসেবে কি করো? আমার অন্যায় করাটা, আমার ভুল পথে যাওয়াটা, আমার মন বিক্ষিপ্ত হওয়াটাকে তুমি প্রশ্রয় দাও। এত বড় অপবাদ? সে কি? যেমন আমি তোমার কোন ভুল, কোন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি বলো তো? যেমন? ওকে ওয়েল,
এই যে ধরো, তুমি কিন্তু এখন জানো আমি মনে মনে কি ভাবছিলাম। তোমার এখন বন্ধু হিসেবে কি বলা উচিত আমাকে, যে মেঘ তোমার বিয়ে হচ্ছে, তুমি এখন অন্য কারোর কথা ভেবো। কিন্তু তুমি বন্ধু হিসেবে কি করলে? উল্টে আমাকে উস্কালে, জানতে চাইছিলে যে অন্য কারোর জন্য আমার মন কেমন করছিল কিনা, তাই না? সেটা ভুল নয়, কিন্তু আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি সব বন্ধু কিন্তু একই রকম নয়। দেখো, আমি তোমাকে মরালিটি পাঠ দেওয়ার বন্ধু নই, তোমার হৃদয় যা বলে সেটাকে প্রশ্রয় দেওয়ার বন্ধু। অত ঔচিত্য, অত নীতিবোধ এসব আমার বন্ধুত্বে আসে না। বুঝলাম। এনিওয়ে, তুমি জানতে চাওনি তাও বলে রাখি, সে ধুতি পাঞ্জাবি পরেছে। সে পড়তে চায়নি, তাও পড়েছে। বর বেশে তাকে বেশ ভালোই লাগছে, শুধু মুখটা তোমার মতোই বিষণ্ণ। ম্যাডাম, বর এসে গেছে, আমি নিচে যাচ্ছি। বিষ্ণু, আমি আরে বাবা, আরে ও তো বরযাত্রী। আহা, বিচারি নিমন্ত্রণ পেয়েছে, আসবে না? কি বলছিস? সে কথা নয় কাকামণি, আমি ওকে বলেছিলাম ওর বন্ধুর কাছে থাকতে। কি করছিস নীল? আরে বাবা, এখানে মেঘের কথা তুলিস না, কেউ শুনতে পেলে কি ভাবে বলতো? আমি তার কথা তুলছি না, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম বন্ধু হিসেবে ওখানে থাকতে। ও আহা নীল, এই বেচারা কি করবে বলতো? আচ্ছা তুই আমাকে বল, বন্ধু বড় নাকি হবু বউ? ওকেও তো শ্বশুর বাড়ির কাছে মানিজ্যত রাখতে হবে না? এবার বরকে আসতে হবে, পুরোহিত মশাই ডাকছেন। হ্যাঁ, শপথটা খেয়ে যাচ্ছে, খুব ভালো শরবত আনিয়েছেন, জান আপনি জান যাচ্ছে। হ্যাঁ, এই নীলকে শপথটা দাও, শপথটা দাও। হ্যাঁ, খুব ভালো শরবত। হ্যাঁ, গলায় শুকিয়ে গেছে, তাই না? শুধু গলা, আমার তো প্রাণটাই শুকিয়ে কাঠ হয়েছে। বিয়ের আসরে নীল মেঘ মুখোমুখি, উফ। সরি মেঘ, হয়তো এই দিনটা তোর জীবনে অবশ্যম্ভাবী ছিল। ভেবে দেখবি তো, এটাকেই বোধহয় পোয়েটিক জাস্টিস বলা যায়। আমার জন্যই তোর এই পৃথিবীতে আসা, তোর জন্ম এবার আমার হাতেই তোর শেষ হবে। এরপর যদি আমি শুনি এই পুরো প্ল্যানটার পেছনে ময়ূরী আছে, তাহলে কিন্তু একটু অবাক হব না। মা, তুমি কোনো প্রমাণ ছাড়া আমাকে এভাবে অ্যাকিউজ করতে পারো না, বুঝেছো? প্রমাণ এখন নেই, কিন্তু মেঘ প্রমাণ দেবে, এটাকে প্রমাণ করে দেবে। আচ্ছা, আমার কি ভাবা উচিত এরপর আমি অসুস্থ হলে কে আমাকে ব্লাড দেবে? নাকি এরপর মা ভাবি আমাকে কি চোখে দেখবে? ওদের চোখে তো অনেক দিনই আমি ছোট হয়ে গেছি। ইনফ্যাক্ট এই বিয়েটাও আমার ভয়ে লুকিয়ে দেওয়া হচ্ছে। না 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 না, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার মেঘ। এটুকু আমি জানি, তোর কাছে গোহারান হেরে আমার বেঁচে থাকাটা অনেক বেশি যন্ত্রণা, অনেক বেশি। আর সেই যন্ত্রণা আমি নিজেকে দেব না মেঘ, এটাই ভালো। দেখ, ভেবে দেখ তো, তুই জিতলিও না, আবার তোর দিদিভাই তোকে হারতেও দিল না। আজকে ওইখানে তুই কিন্তু হারবি না, তুই হারবি না, আমিও হারবো না। হয়তো আমি জিতবও না, কিন্তু আমি হারবও না। আজকের পর নিজেকে লুজার মনে হবে না আমার। আর নীল এবার সব ভুলে যাবে। আজ ওর সাথে তোর বিয়ে হচ্ছে কিনা আমি সেটা এখনো জানি না, কিন্তু যদি নাও হয় ও তোকে ভুলে যাবে, খুব তাড়াতাড়ি ভুলে যাবে। আমি বলেছিলাম তোকে মেঘ, ছেলেদের বিশ্বাস করিস না। তোকে বারণ করেছিলাম সেকেন্ড টাইম বিয়ের পিড়িতে বসিস না, কিন্তু তুই সেটাই করলি। এবার বলতো মেঘ, এরপরেও কি তোকে ক্ষমা করা যায়? আরে তাকাও, কি ব্যাপার? কি করবো আমি? ঠাকুর, এই কদিন ধরে নিজেকে তৈরি করেও কেন পারছি না এই রিচুয়াল গুলো বের করে দিতে। উফ বাবা, কতক্ষণে যে এরা একে অপরের দিকে তাকাবে, আমার তো হাতে ঝিঝি ধরে গেল। উফ, জিষ্ণু এত অদ্ভুত ভাবে চেঁচামেচি করছে, এটা যে কিরকম বিয়ে সেটা তো জানে। করব আমি তাকাবো না? থাক, যে সামনে আছে সে আগে তাকাক।
তা ভাই এবার তো তাকা, নইলে তোর বউ তো পিড়ির ওপরেই রাত কাবার করবে আজকে। দাদা ভাই টাকা। কে? কাকিমণি লাল তোমরা? তুমি? তুমি? হ্যাঁ হ্যাঁ বল। আঙ্কেল যেটা বললো সেটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আরে এটা কি কোনো প্র্যাঙ্ক হচ্ছে নাকি? আমার সঙ্গে নীলের বিয়ে মানে নীলের সঙ্গে আমার বিয়ে, মানে কি হচ্ছে এটা? হ্যাঁ মানে এটা যদি এই হয় তাহলে ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। বাহ, আর সেই বিয়েটা তোমরা সবাই মিলে ঠিক করেছো তাই তো? এক মিনিট, শুধু ওনারা না, এসবের মধ্যে আমিও ছিলাম, আমারও কি কিছু কম না। গেলেন বাবু ক্রেডিট নিতে, এবার মেঘের ঝাড় খাবে। আচ্ছা এই যে আমাকে না জানিয়ে, আমার পারমিশন না নিয়ে, আমাকে পুরোপুরি অন্ধকারে রেখে নীলের সঙ্গে আমার বিয়েটা যে ঠিক করা হচ্ছে, এসব কি হচ্ছে? এক মিনিট, তোমার অনুমতি না নিয়ে, তার মানে তোমার অনুমতি নিলে তুমি বিয়েটা করতে না, তাই তো? এই শোনো, এই সেম কথা একটু আগে তুমিও বলেছো, একটু আগে বলেছো। তার মানে কি তোমার থেকে অনুমতি নিলে তুমিও বিয়েটা করতে না? ওঠা মি, এটা কি তোমার স্ক্রিপ্টে ছিল? হতে দে, স্ক্রিপ্টের বাইরে চলে যেতে দে, সবকিছু একেবারে বেরিয়ে যাক, লন্ডভন্ড হয়ে যাক। আরে তাতে তো অবস্থাটা হাতের বাইরে চলে যাচ্ছে। কাল বৈশাখী ঝড়ের পর আকাশ ভেঙে বৃষ্টি নামে, বলি সেটা কি খারাপ? কি হলো, উত্তর নেই কেন? আগে আমি জিজ্ঞেস করেছি, তাই উত্তর তুমি আগে দেবে। তাছাড়া লেডিস ফার্স্ট। বাহ, চমৎকার। আগে গেলে বাঘে খায়, দে মেয়েটাকে আগে বাঘের মুখে ফেলে। শিবল্লির নাম করে একেবারে। মেঘ ভালো হচ্ছে না কিন্তু। আমিও তো বলছি ভালো হচ্ছে না, আমি এসব বাজে নাটকে নেই, আমি চললাম। এই শোনো শোনো, আমিও না এসব বাজে ব্যাপারে নেই, আমিও চললাম। যা বাবা, আমি কোথায় যাব? আমি তো দুপক্ষের। বলছি যে আমরা কিছু খাবো না। গাট্টা খেয়েছিস? পেট ভরছে? মেঘ মেঘ আমার কথাটা শোন মা, মাথা ঠান্ডা করে একটু ভাব মা। মাথা ঠান্ডা? মাথা ঠান্ডা? মাথা ঠান্ডা হওয়ার মতো কোনো সিচুয়েশন তোমরা রেখেছো? মাথা ঠান্ডা রাখার মতো কোনো অবস্থা এখানে নেই মা। আরে আমি তো বুঝতেই পারছি না, এতদিন ধরে তোমরা এরকম অদ্ভুত একটা প্ল্যান করেছো কি হিসেবে? তোমাদের সকলের মেন্টাল কন্ডিশন নিয়ে না আমার চিন্তা হচ্ছে। এই তোমাদের পাকা মাথার বুদ্ধি, হ্যাঁ? তোমরা এই বুদ্ধি নিয়ে সংসার চালাও কি করে? বাপি, অফ অল দ্য পারসনস তুমি ওইসবের মধ্যে শামিল হলে কি করে, আমি তো সেটাও বুঝতে পারছি না। আর আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে তুমি এরকম একটা কিরিশ ব্যাপারের মধ্যে থাকতে পারো। কি করব বল, মনে হলো যে এইরকমটা করলেই বোধহয় তোর হারিয়ে যাওয়া হাসিটা, হারিয়ে যাওয়া আনন্দটা ফিরে আসবে আবার। বুঝেছি, হ্যাঁ ঠিক তাই। এই পরের স্টেপ কি কিছু ভেবেছো? কি করবো এবার? মেঘ দিদিকে ডাকো, আমি দুজনের সঙ্গে কথা বলতে চাই। আমার কিছু বলার আগে আমার একটা প্রশ্ন আছে। যদি আমার যুক্তির কাছে তোমরা দুজনেই হারো, তাহলে কি হবে? আমি সরি ঠাম্মি, আমি হয়তো একটু রুডলি কথা বলছি, কিন্তু যে ব্যাপারটার মধ্যে যুক্তির কোনো নামগন্ধ নেই, সেখানে যুক্তিতে হারা জেতার প্রশ্ন আসছে কোথা থেকে? মেঘ দিদি, আমি শুধু প্রশ্ন করেছি যে হারলে কি হবে। এখানে যা ঘটেছে, যা ঘটতে চলেছে,
তাতে যুক্তি আছে কিনা সে পরে দেখা যাবে। তোমরা যদি বোঝো যে যুক্তিতে তোমরা দুজন দুদিক থেকে বেরিয়ে যেতে চাইছো সেই যুক্তিতে গলদ আছে, তাহলে তোমরা কি করবে সেটা আগে ভেবে জানাও। আমি অনেক রাত হয়েছে আর এই নাটক না ভালো লাগছে, আমি ঘুমোতে যাবো, আমার ঘুম পেয়েছে। কি জিজ্ঞেস করার আছে করো। না হারলে কি হবে? না হলে তো হেস্তো নেস্তো হবে না। তুমি দিল্লি পালিয়ে গেলেই তো সবকিছু সমাধান হবে না। ও এখানে দিল্লি কোত্থেকে এলো? আচ্ছা ঠিক আছে, হারলে তুমি যা বলবে আমি তাই করবো। দিদি ভাই তুমি? আমি কিছু বলতে পারছি না। যদি হারি তখন দেখা যাবে। আর ঠাম্মি আমার মনে হয় না এর কোনো দরকার আছে। দরকার আছে কিনা সেটা পরেই বুঝবে। বেশ, আমি যেটুকু বুঝলাম দাদু ভাই, এই বিয়ের ব্যাপারে কোনো কারণে তোমার আপত্তি নেই। আপত্তি এখানে যে গোটা বিয়ের আয়োজন যেটা হয়েছে মেঘ দিদির ব্যাপারে তোমার কাছে অন্ধকারে রেখে, তোমার হবু বউটি কে তোমাকে না বলে সবটা করা হয়েছে, কি তাই তো? ভাই চুপ করে থেকো না, জবাব চাইছি আমি। কে নীল বল, এটাই তো তোর আপত্তির কারণ, বল সেটা বল। আমি তো তখন সেই কথাটাই বলেছিলাম, সেকেন্ড বার চান্স পেয়ে বেচারি খেপে গেছে খুশিতে। এক দিদি ভাই যেহেতু না দেখে বিয়ে করছে, অমনি নীল দাদি ভাইও বলে দিল কে পাত্রী আমিও দেখতে চাই না। তাহলে এবার তোমরাই বলো, যারা বিয়ে ঠিক করেছে তাদের দোষটা কোথায়? তোমরা জানতে চাওনি তাই জানানো হয়নি। না না, আমরা মেয়েকে বলেছিলাম পাত্রর সাথে দেখা করতে, ও রাজি হয়নি। ঠিক বলেছো মধুমিতা, এই যে আমাদের নীলবাবু ঠিক তাই। এখন ওরা তো মেজাজ কেন সইবে বলো তো? আচ্ছা থাক থাক, তাহলে এবার ওরাই বলুক, যেটা ওরা চাইছে না তাই নিয়ে জল ঘোলা হচ্ছে কেন? এবার এবার কেমন ফাঁদে পড়েছে দেখো দুজনে। মাকে তো চেনো না, একেবারে ওদের অস্ত্রেই ওদের একেবারে ঘায়েল করে রেখে দেবে। হ্যাঁ বলি বিয়েটা কি আদৌ কারো হবে নাকি খালি নেমন্তন্নই খেয়ে যাব? হবে হবে পুরোহিত মশাই, এত অস্থির হচ্ছেন কেন? বলে গেলাম আর মাত্র 10 মিনিট সময় আছে, তার মধ্যে বিয়েটা শুরু না করলে ওনারও আমার মতো খিদে পেয়ে যাবে। কি দাদু ভাই, যুক্তিতে কে হারলো, তুই না তোর ঠাম্মি? না হারলি যখন তখন বলি মেঘ দিদিকেই বিয়েটা কর। ঠাম্মি আমি কিন্তু কিছু বলিনি। হ্যাঁ ও বলেছে যে তোমার কাছে যুক্তিতে হারলে তুমি যা বলবে তাই করবে, আমি কিছুই বলিনি। বেশ বেশ, তুই বলিসনি তাই আমিও তোকে কিছু বলছি না। আমি শুধু বলেছি নীল দাদু ভাইকে তোকে বিয়ে করতে। এবার সে কি করবে তার ব্যাপার। আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। পাত্রকে নাকি নীল? ঠিক কি হচ্ছে আমার তো কিছুই মাথায় আসছে না। আমি কি সত্যিই নীলের সঙ্গে আবার 7 ভাগ করছি? এটা কি সম্ভব? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আচ্ছা আমি এরকম রেগে গেলাম কেন? ওখানে নীল না থেকে যদি আর কেউ থাকতো, আর কারোর সঙ্গে যদি এখন 7 ভাগ করতাম, না না
আচ্ছা, যা ভাবছি তাই ঘটছে তো, নাকি আমার স্বপ্ন হঠাৎ ভেঙে যাবে? আরে আছে আছে, বোর্ডটি পেছনেই আছে, অত বারবার ঘুরে দেখার কিছু হয়নি। দিলে তো, হ্যাঁ, মেয়েটাকে লজ্জায় ফেলে দিলে তো। সত্যি তোমরা না বড্ড পাজি, জানো তো। পাজির কি আছে? আর ওদের এই সাত পাক দেখে আমার তো ইচ্ছে করছে সেই কলেজ লাইফের মতো একটা জোরে সিটি দিই। মানেটা কি? কলেজ লাইফের কাপল দেখলে তুমি কি সিটি মারতে নাকি? ওদের একটা ভালো ছবি তুলি, তোরা তুলবো। আরে মেঘ, এত আস্তে ঘুরছো কেন? মাথা ঘুরছে নাকি? আরে সে তো ঘুরতেই পারে, বেচারা সারাদিন না খেয়ে রয়েছে। তারপর একটু আগেই মেঘের সঙ্গে যা ঘটলো, মেঘ দাদাভাইকে দেখে ওর মাথা ঘুরে যায়নি, এটাই অনেক। ওই তোরা থামবি? ভালো করে দেখ দুটিকে কেমন মানিয়েছে। ওই যা, আরে অবাক হলো রে। আমি গুনছি মাসিমা, এই নিয়ে 5 পাক হলো। দুটিকে যেন শিব পার্বতী মনে হচ্ছে। 7 বার পাকে 7 জন্ম, এখন কিন্তু 14 জন্ম আমাকে সহ্য করতে হবে। এত বড় একটা ধোকা দিলে তোমরা আমার। ভাবি, মা, তোমরা আমাকে মিথ্যে বললে, কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলে গেলে। মেঘের সঙ্গে নীলের বিয়ে দিচ্ছ, আমাকে সেটা জানাতে এত ভয় পেলে তোমরা কেন? আমি কোনোভাবে বাধা দিয়ে দিই সেই ভয় পেলে তোমরা? এরপরও বড় গলা কথা বলতে তোর লজ্জা করছে না? হ্যাঁ, প্রমাণ তো মাটিতে পড়ে রয়েছে, ওতে তোর হাতে ছাপ আছে। মা প্লিজ, পুলিশ দেখো না, আমি তোমার বড় মেয়ে। না, তুই আমার মেয়ে নস। সব সীমা তুই অতিক্রম করে গেছিস। ময়ূরী, একবার অনুশোচনা কর। তুই যেটা করেছিস সেটা ভেবে অনুশোচনা কর। একবার অন্তত ভয় পা, এরপরে তোর কি হবে সেটা ভেবে। অনুশোচনা নেই মা, আমার ভয়ও নেই, কারণ আমি কিছু করিনি। আর এই পিস্তলটা তো আমি। খবরদার না, খবরদার। এইরকম ক্ষতি করার কথা কোনোদিন আর মাথাতে মানে। আর এটা তো তুমি ছুঁতেও পারবে না, এটা পুলিশের কাছে যাবে, এটা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা হবে। এই জিনিসটা আপনি পেলেন কোথায়? জানি না, আমি আগে কখনো এটা দেখিনি। আপনার মা এটা আপনার হাতে দেখেছেন আপনার বোনের দিকে ফায়ার করতে। মিথ্যে কথা, মিথ্যে বলছে এই মহিলা। আপনার মা আপনার নামে মিথ্যে কথা বলছেন, কিন্তু কেন? ওনার কি উদ্দেশ্য থাকবে নিজের বড় মেয়ের নামে এরকম একটা সাংঘাতিক অভিযোগ করার পেছনে? সেটা যে বলছে তাকেই জিজ্ঞেস করুন। হয়তো আমাকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছে। ওই যে আমার বোন মেঘ, ওর আজকে বিয়ে, জানেন অফিসার? আমি এই বাড়িতে আনওয়ান্টেড, আমি একটা এক্সট্রা মেম্বার, বুঝতে পেরেছেন তো? আমার তো মাঝে মাঝে ডাউট হয়, আর এরা আমার মা বাবা কিনা আমি তো সেটাও জানি না। ময়ূরী, এতটা নিচে নেব না। আমি জানি তুমি ভয়ানক এক অতলে তলিয়ে গেছো, তার জন্য আমাকে দোষ দাও, কিন্তু মাকে দিও না। এই মানুষটা তোমার জন্য কি না করেছে। রাতের পর রাত তোমার মাথার কাছে বসে রাত জেগেছে তোমার অসুস্থতার সময়। ভুলে যাচ্ছ তুমি তো কমবার অসুস্থ হওনি। এই মানুষটার সমস্ত ভুলে, সারা দুনিয়া ভুলে, আমাকে ভুলে, নিজের ছোট মেয়েকে ভুলে তোমার শুশ্রূষা করে গেছে। তোমার জন্য সে অনেকের কাছে অপ্রিয় হয়েছে, তোমার জন্য তার ছোট মেয়েকে অবহেলা করেছে সে। আর আজকে তুমি তাকে বলছো সে তোমার মা নয়। অফিসার, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি বহুদিন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় অন্ধ হয়েছিলাম, কিন্তু অপরাধীকে চিনতে আমি ভুল করিনি। আমার সব অন্ধত্ব একেবারে ঘুচে গেছে। আপনাকে একবার থানায় এসে স্টেটমেন্ট দিতে হবে। নিশ্চয়। অফিসার, আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে। আমার মনে হয় ময়ূরী এই গানটা রূপ সান্যালের থেকে পেয়েছে। প্রফেসর রায়,
আপনি ওকে থানা থেকে জামিন করাতে পারবেন না, আমরা কোর্টে প্রডিউস করব ওকে। হ্যাঁ, সেখান থেকে যদি, আই এম ভেরি সরি প্রফেসর রায়, আমার সত্যিই কিছু করার নেই। যদি কিছু করার থাকতো আমি নিশ্চয়ই করতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাকে আইন মেনেই সবকিছু করতে হবে। আমি আমার মেয়ের জামিন করাতে আসিনি অফিসার, ওর প্রাপ্য শাস্তি ও পাক। বাবা হিসেবে আমি তো কোথাও ব্যর্থ হয়েছি, তাই তো এরকম একটা ভয়ানক পথে চলে গেছে আমার মেয়ে। নিজের বোনকে রিভলভার দিয়ে গুলি করে। গুলিটা গায়ে সামান্য লাগলেও কিন্তু মৌজুর রায়ের যাবজ্জীবন হয়ে যেতে পারত, কারণ উদ্দেশ্যটা তো খুনেরই। স্যার, গুলিটা গায়ে লাগার কথা আমি ভাবতেও চাই না। মেঘ আমার ছোট মেয়ে। না না, আমি ফ্যাটালিটির কথা বলছি না। আপনার ছোট মেয়ে যদি সামান্য ইঞ্জুরি হতো তাহলে ওর লাইফ টার্ম হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে লাগেনি। ধারা 307, 10 বছর কিন্তু। না, আমি তো আপনাকে বলেইছি যে ওর যেটা প্রাপ্য শাস্তি সেটাও পাক। ছোট ছোট অপরাধের শাস্তিগুলো আমরা দিইনি, তাই হয়তো সব মিলিয়ে আজকে একটা। আমি কি একবার ওর সঙ্গে দেখা করতে পারি? ওকে, তাহলে আসুন। আরে মিস্টার রায়, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে, ঠিক আছে। ডাক্তার দেবো? না না না, বসুন, এই নিন জলটা খান, জলটা খান। ঠিক তো আমাকে থাকতেই হবে। এক মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আরেক মেয়েকে বিদায় জানাতে যাব না। এবার আমি যাই মা, এর পরেরটুকু আমাকে আর দেখতে দে। পিসিমা, কনকাঞ্জলি, মেয়েকে পরের বাড়ি পাঠানোর যন্ত্রণায় কি যথেষ্ট নয়? তারপরেও কি এই প্রথাগুলোর কোনো প্রয়োজন আছে? না না, দেখুন, এসবের কোনো দরকার নেই। মেঘ যেমন আমাদের বাড়ির বৌমা, তেমন এই বাড়িরও তো মেয়ে। ওর সব জায়গাতেই সমান অধিকার। মেয়ের হাসি মুখ না দেখলে বাপ কি বিদায় দিতে পারে? তুমি আমায় বিদায় করে দিতে পারলে বেঁচে যাও, তাই না? পারলে তো এইভাবে তোকে বুকের মধ্যে রেখে দিলে। তাহলে তাই রাখো না ভাবি। আরে তুই কি একটুও বদলাবি না? হ্যাঁ, হাস একটু, হাস। আসবে না আমার মুখে হাসি, তুমি বলো না আমাকে হাসতে। তাহলে যে বাপির কষ্ট হবে, হাসবি না, হাস। চল। দিদি ভাই, হ্যাঁ ও দিদি ভাই, হ্যাঁ, শোনো, বল, বল, লাল বল। ফোন করেছিল, ওরা কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। ও এসে গেছে? ওরা এসে পড়েছে, সর্বনাশ করেছে। ওই দেখো, এদিকে তো কিছুই গোছগাছ হয়নি। বড় বৌমা রাখো রাখো রাখো, এসবের দিকে তোমাকে আর নজর দিতে হবে না, বড়দের জন্য তৈরি হও। আচ্ছা, শোনো, ও নতুন বউ এসে দাঁড়ালেই না শাক বাজিতে বলবো। আচ্ছা মা, আচ্ছা। মিষ্টি কই? মিষ্টিটাও মিষ্টি মিষ্টি, এই দেখো মা, মিষ্টি চলে এসেছে, এই দেখো। বলছি যে তুমি একটু শান্ত হয়ে বসো না মা। হ্যাঁ, না মানে বরণের সময় এতক্ষণ দাঁড়ালে তোমার কষ্ট হবে তো, বলো। বসবো না আচ্ছা বাবা, তোমার যা ইচ্ছে তাই করো। এই মিনি,
তুই এক কাজ কর, এই কাপড়টা বরং ওখানে পেতে দে, দুধে আলতা পা দিয়ে তো ঢুকবে, তাই না? এখন পাতলে না সবাই পায়ে পায়ে একসা করবে, তার থেকে বউ এসে দাঁড়াক, আমি সময় মতো ঠিক পেতে দেবো। মনে থাকবে? এই গাড়ির আওয়াজ, ওরা এসে গেছে। হ্যাঁ, এবার মাথায় ঘোমটাটা তোলো, অন্তত বরণের সময় ঘোমটাটা দাও। মা বলছি যে মাথায় ঘোমটা দিয়ে কি সব কাজ করা যায় বলো? একটু অসুবিধাই তো হয়, তাই না? কিন্তু এটা তো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘোমটা দিতে হবে তো একটুখানি ব্যাপার, সে আমি দিয়ে নেবো, ম্যানেজ করে দেবো। আমাকে একটু দিয়ে দিস তো একটু। হ্যাঁ না একটু ভয় ভয় করছে। দিদি ভাই তোমার এখনো ভয় লাগছে? হ্যাঁ, ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে এলো। না মানে কাল যা হলো দেখলি তো, ময়ূরী যে এতটা ডেসপারেট হয়ে উঠবে আমি তো ভাবতেও পারিনি। যদি কিছু হয়েছে তো বল। কিচ্ছু হয়নি তো দিদি ভাই, ঈশ্বর রক্ষা করেছেন। আর এই যে ময়ূরী হাতে নাতে ধরা পড়লো, ওর বাবা মাই ওকে পুলিশের হাতে তুলে দিল, অ্যারেস্ট করালো। এর আগে তুমি ভাবো যে ময়ূরী কতবার এই ধরনের কাজ করেছে, কোনো না কোনো ভাবে হাত ফসকেও বেরিয়ে গেছে। কিন্তু তুমি দেখো এবার কিন্তু ঠিকও ধরা পড়লো, ওর মা ওকে ধরিয়ে দিল। আমি একটা কথা বলতে চাই, এখানে উপস্থিত সকলকেই আমি কথাটা বলছি। কাল আমার নাথ বউয়ের বাড়িতে যা যা ঘটেছে, পারতপক্ষে সেই সব কথা তুলে আমার নাথ বউকে নতুন করে যেন কেউ আঘাত না করে। এমনিতেই মরমে মরে আছে আমার নাথ বউ। তাছাড়া ওর বাড়ির উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে আমরা সাক্ষী, আমরা সকলেই ছিলাম, তোমরা সবাই দেখেছো। এখানে যেন তার কোনো আঁচ না লাগে। অনেক যন্ত্রণার পথ পাড়ি দিয়ে আমার দাদু ভাই আর আমার নাথ বউ আবার এক হয়েছে। ওদের এই সুখের দিনটা যেন দীর্ঘস্থায়ী হয়, যেন হারানো মানিক খুঁজে পেয়েছে। দুজনকে খুব মানিয়েছে, তাই না? দেখো কারোর যেন নজর না লাগে। আনন্দে থাকো। ছোট বাবা যাও, তুমি বরণটা সারো। এই যে এই লোহাটা শুনেছি রীতি তোমার হাতে পরিয়ে দেবার, কিন্তু মেঘ আমি তোমাকে এই লোহা পরাবো না। আমি তোমাকে কোনো লোহার বেড়িতে বাঁধতে চাইবো না, একদম না। আমি চাই তুমি নীলের সঙ্গে, আমাদের পরিবারের সকলের সঙ্গে ভালোবাসার বন্ধনে বেঁধে থাকো। সেই ভালোবাসা তো চোখে দেখা যায় না, চোখে দেখার দরকারও নেই, মনের মধ্যে থাকাটাই আসল। এটা আমি তোমাকে গয়না হিসেবে পরিয়ে দিলাম। একেবারে ঠিক। আর মেঘ, আমার মনে হয় তোমার আর নীলের মধ্যে সেই বন্ধনটা একেবারে সত্যি ছিল, জগতের সবচেয়ে বড় সত্যি। তাই জন্যই তোমরা আবার নতুন করে নিজেদের জীবন শুরু করতে চলেছো। আমাদের সকলের আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে। আমরা সবাই আবার পুরনো সমস্ত কথা ভুলে। আমি একটা কথা বলি, বড্ড বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে না ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা, নীল আর মেঘ বিয়ে করে এই বাড়িতে এসেছে, এটা তো আনন্দের ব্যাপার, আমরা এনজয় করি না? লেটস এনজয়। হ্যাঁ একদমই তাই, একটু ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। যাক বাবা, মানে এই বড় বড় ডায়লগ শুনে আমার প্রচন্ড খিদে হয়ে যাচ্ছিল। আবার কি তোর আবার খিদে পাচ্ছে? তুই তো বাড়ি থেকে আসার আগে এত এত খাবার খেয়ে এলি, ছোটদা ভাই আবার খিদে পেয়ে গেল? তুই এতটা রাস্তা আস্তে আস্তে একটা ধকলে মানুষের খিদে পেয়ে যায়, তারপর এত জিনিসপত্র সেসব নিয়ে ভেতরে ঢোকানো খাটনি যায়। এটা বৌদি, এইসবের জন্য কিন্তু আলাদা চার্জ লাগবে বলে দিলাম। আচ্ছা এবার তোরা চুপ কর, আমার দিদি ভাইকে এবার ঘরের ভেতর ঢুকতে দে। গতকাল দিদি ভাইয়ের গলায় গান শুনিনি, ও হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে আমাকে গান শোনাবে। কি নাচবো? গান শোনাবি তো? এই তোরা ওই দুধে আলতা নিয়ে আয়, ও এইগুলো বন্ধ।
আরে তুই শাকটা বাজা। মেঘ এসো। আরে দাঁড়াও, আগে আমার দাদা ভাইয়ের সাথে কিছু হিসেব নিকেশ বাকি আছে, তারপর মেঘকে মানে বৌদি ভাইকে বাড়িতে এন্ট্রি দিতে পারবো। হ্যাঁ, হিসেব নাকি? হিসেব ওই পিস্তলটাই ওর পক্ষে যাবতীয় সওয়ালকে দাঁড়াতে দেয়নি। ওটা তো একবারে জলজান্ত প্রমাণ না যে ও মেয়েকে মারার চেষ্টা করেছিল, একবারে শেষ করে দিতে চেয়েছিল। ওর হাতের ছাপ আছে ওখানে। অনেক চেষ্টা করেছিল বেলের জন্য, কিন্তু আমি সরি মধুমিতা। পারলাম না মেয়েটাকে ফিরিয়ে আনতে। আমি তো তোমাকে একবারও বলিনি যে ওকে বেল করা। আমি চেয়েছিলাম ওর শাস্তি হোক, শাস্তি পাওয়াটাও দরকার। আর শাস্তি না পেলে চৈতন্য হবে না। ও যদি এই অন্যায়টা করে ছাড়া পেয়ে যেত অনিন্দ, তাহলে ও আরো কত অন্যায় না করতো। ক্রিমিনাল হয়ে গেছিল, একটা পাকা ক্রিমিনাল। আমি জানি কতটা কষ্ট বুকে চেপে রেখে তুমি কথাগুলো বলছো। কষ্ট হচ্ছে না গো, কষ্ট হচ্ছে না। আমার খুব আক্ষেপ হচ্ছে এটা ভেবে যে আমি আমার বড় মেয়েটাকে মানুষই করতে পারলাম না। বাড়িটা একদিন ফাঁকা হয়ে যাবে এরকম সেটা তো জানতাম। যে যার নিজের জায়গায় চলে যাবে, আমরা দুজন বুড়ো বুড়ি এখানে থাকবো শুধু। তারপর আবার যখন মাঝে মাঝে ফিরে আসবে বাড়িটা জ্যান্ত হয়ে উঠবে। কিন্তু এইভাবে একদিনে দুজনে ওসব ভেবে আর কি হবে বলো? আমাদের ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে। তুমি বসো, আমি চা করি। না না, তুমি বসো, আমি করি। একজন তো নিজের দোষে শাস্তি পাচ্ছে, কিন্তু আমাদের মেঘটা সুখী হবে তো নাকি হবে না? এই তোরা যা তো এখান থেকে, আমি আমার নাত বইয়ের কাছে থাকবো এখন। ব্যাস হয়ে গেল, তোমার রেস্ট হয়ে গেল। উনি থাকবেন এখন এখানে। এবার বল, আমাকে তো খুব বলছিলি, ঠাম্মিকে এবার কিছু বল। আমাকে কারো কিছু বলার সাধ্য নেই, আমি সিনিয়র সিটিজেন, এবারই হেড। আমার নাত বউ রেস্টের অনেক সময় পাবে। আর আজ তো আর নীল দাদু ভাই কাছে থাকবে না, ঘুমাবার অনেক সময় পাবে। হ্যাঁ, কাল না হয় বলছি যে ঠাম্মি, তুমি তো এসেই 4-6 দিতে শুরু করলে একেবারে। পাঠাবো নাকি চা কফি কিছু পাঠাবো? না, ওসব কিছু পাঠাতে হবে না, তোমরা দুটিতে এখান থেকে বিদে হও। হ্যাঁ, আমি আমার নাত বউয়ের মিষ্টি মিষ্টি কথা শুনবো দুটিতে মিলে। হ্যাঁ, পড়ার মুখী দেখেছো মোহিনীদি, তোমাকে বলেছিলাম না মালটা কিন্তু হেভি বদ। কি রে তোর এত ঘাম কিসে? দেবো গায়ে হাত। কি করবি তুই? কি চাই কি তোমাদের? ঘুমোর ভাঙতে চাই, বেশি চান্ডাই বেন্ডাই করবে না, বুঝেছো? মোহিনী একদম পছন্দ করে না, যা বলবো তাই করবে। আমি এখানে হেড, এই কথাটা যেন মাথায় থাকে, কেমন মামুনি? আর শোনো, যেতে আসতে সুনাম ঠুকবে, কেমন? মোহিনীদি হচ্ছে এখানকার হেড, বুঝেছিস? দিদি যা বলবে তাই করবি। এখানে আমরা সবাই দিদির চালা, বুঝেছিস? না করলে কি হবে? খবরদার বেশি বাড়াবাড়ি করো না, তোমার সব তেল বার করে দেবো। আমার হাত থেকে না তোমাকে বাঁচাতে এখানকার কোনো কনস্টেবল আসবে না। এখানে মোহিনীকে কেউ কিছু বলে না।
তবে ঠাম্মি, দায়িত্ব পালন করতে হবে বলেই তোমার খোঁজ নিয়েছি এমনটা নয়। তোমাকে ভালোবাসি তাই তোমার খোঁজ নিয়েছি। যাকে আজ ঝগড়া করব না। ঝগড়া করতে গেলে তো সেই মরকটটার সঙ্গে আগে ঝগড়া করতে হবে। হতভাগার উপরে যে কি রাগ হতো না, যে তোকে কি বলবো। মরকট কথাটা কি ঠাম্মি আমাকে বললো? এ তো বাজে ব্যাপার হয়ে গেল। বিয়েও করলাম, আবার হতভাগা মরকট এসব সম্বোধনও শুনলাম। আর কতক্ষণ এখানে বসে থাকবো? বেরিয়ে যাও না, এতক্ষণ বাদে বেরোনোটা আরো অকওয়ার্ড। চাই কি যে করি। তো করনি তোমার মরকটের সঙ্গে ঝগড়া? খানিকটা করেছি, খানিকটা করে। পুরোটা করনি কেন? বাবা, সে তো রাগলে মহাদেব। সে যদি আবার খেপে টেপে ওই গৃহত্যাগী হয়, সেই ভয়তে কিছু বলি। আমি তককে তককে আছি। এই যে তুই এসে গেলি, আমরা দুজনে মিলে ওর ঝটিটাকে একবারে চেপে ধর। বেশ, তাহলে ঝগড়াটা করে ফেলো এখনই, দেরি করে কাজ কি? বাবা, চুলি ডালে ডালে, এই মেয়ে তো দেখছি চলে পাতায় পাতায়। তোর মতলবটা কি বলতো? আমি দাদু ভাইকে ডাকি এই ঘরে, সেটা তুই চাইছিস? আমাকে এই ঘরে ডাকতে চাইছে? ডাকতে হবে না ঠাম্মি, সে ঘরেই আছে। আর কিছু শুনতে পাচ্ছি না কেন? আরে ফিস ফিস করছে নাকি দুজনে? কি বললো মেঘার? বলিস কি? এই মেয়েদের খারাপ স্বভাব। বন্ধ ঘরে এত ফিস ফিস করার কি আছে কে জানে? না, বুঝিনি। আচ্ছা, আর ম্যাডাম আপনিও বোঝেননি আমি কেন লুকিয়েছিলাম, তাই তো? ও ঠাম্মি, ছেড়ে দাও না। ও ছিল কোনো কারণে ঘরে লুকিয়ে, ওর নিজের ঘর। বাবা, আমাদের কি? আমরা ঘর থেকে চলে যাই, ও থাকুক। চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাওয়ার আগে আমি বলে দিই যে আমি কেন লুকিয়েছিলাম। ঠাম্মির সামনেই বলে দিন, অসুবিধাটা কোথায়? বলতে তো হবেই। বল না দাদা ভাই, বল বল বল। যার কিছু নেই, বলে ফেল, বলে ফেল। ঠাম্মি ছাড়ো না, ছিল হয়তো কোনো কারণে বাথরুমে। এখন অনেক কিছু বানিয়ে বানিয়ে বলবে। দেখো, তুমি যদি লুকিয়ে থাকো তাহলে বলবো ভুল করেছো, কারণ আজ কাল রাত্রে আমাদের মুখ দেখতে। আসলে কি হয়েছে বলো তো ঠাম্মি, আমার না একজনের মুখ দেখতে খুব ইচ্ছে করছিল, তাই জন্য লুকিয়েছিলাম। আচ্ছা তুমি বলো না, যেটা ইচ্ছে করে সেটা কি লুকিয়ে রাখা উচিত? হ্যাঁ, না মানে ওই উচিত অনুচিত গুলো না, বলছিলাম যে তোরা ঠিক করে নে। আমি ঘরে যাই, আমার এখানে থাকা উচিত না। সেই ভালো। হ্যাঁ গো, ওসি আমাদের ডেকে পাঠালেন কেন? মেয়েটার কিছু হয়নি তো? কি করে জানবো? তুমিও যেখানে আমিও সেখানে। তড়িঘড়ি ফোন পেয়েই তো ছুটে এলাম আমরা। আমার কিরকম মনটা ছটফট করছে জানো। হাজার হোক মেয়েটা তো অসুস্থ, বলো। এখানে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা, ওষুধটা ঠিক টাইমে পড়ছে কিনা ভগবান জানে। বাড়িতে আমাদেরই কথা শুনতো না, এখানে তো আরো কারুর কথা শুনবে না। কে দেখবে যে ওর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, যত্ন নেবে, ওষুধটা ঠিক মতো দেবে? কে করবে বলো? এত ভেবে কি করবে? যার জন্য ভাবছো সে কি ভাবছে? যদি ভাবতো তাহলে আজকে যার জন্য ও বেঁচে আছে তাকে শেষ করে দেওয়ার কথা ভাবতে পারতো। বোকা জানো তো, আমাদের মেয়েটা বড্ড বোকা। রাগ, হিংসে, অভিমান এগুলোই ওকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
আর এই সব কিছুর জন্য আমি দায়ী অনিন্দ, আমি, আর কেউ না। আবার দোষারোপ করা শুরু করলে নিজেকে, এটা কি আক্ষেপ করার জায়গা না সময়? অফিসার তাড়াতাড়ি ফোনে চলে আসতে বলেন, তাই চলে এলাম আমরা। এখন তো দেখছি নিজেই চেয়ারে নেই। দেখো অনিন্দ, অন্য কোনো কারণে নিশ্চয়ই আমাদেরকে ডাকেননি উনি। ময়ূরীর কারণেই ডেকেছেন তো। সেকেন্ড অফিসার নাম আর কে আছেন, ওনাদেরকে একটু বলো না, যদি আমাদেরকে একটু দেখা করিয়ে দেয়, দেখা করিয়ে দিতে বলো না। আমার মনটা খুব চটপট করছে। এটা থানা মধুমিতা, এটা প্রোটোকল রয়েছে। আসামিকে বললেই হঠাৎ করে তার সঙ্গে দেখা করা যায় না। আসামি? হ্যাঁ অনিন্দ, এক রাতের মধ্যে আমাদের মেয়েটা তোমার কাছে আসামি হয়ে গেল। সরি সরি, আমি ওভাবে বলতে চাইনি, কিন্তু যেটা সত্যি। যাই হোক, মেয়েকে কিছু বলনি তো? না, এখানে ডেকেছে কেন সে নিয়ে কোনো কথা হয়নি। তবে হ্যাঁ, ফোন করলে তো দিদিভাইয়ের কথা জিজ্ঞেস করে। হ্যাঁ, মেঘ সবার জন্যই ভাবে, কিন্তু সবচাইতে বেশি বোধহয় ও ময়ূরীর জন্যই ভাবে। জানো, এত কিছুর পরেও বিয়ের দিনে মেঘ যখন একলা হচ্ছিল, তখন বারবার আমাকে জিজ্ঞেস করছিল ওর দিদিভাইয়ের কথা। ওর দিদিভাইকে যেন আমি আগের মতোই সাপোর্ট করি, আগের মতোই যেন আগলে রাখি। অথচ দেখো, এই দিদিভাই ওর কত বড় ক্ষতি করার চেষ্টা করছিল। নিয়তি, নিয়তি যে ময়ূরীকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা কিছুই ঠাউর করতে পারছি না, শুধু সাক্ষী থাকছি যা যা ঘটছে তার। আরে, আপনার মেয়ে ভদ্রবাড়ির হলেও সে যথেষ্ট দুর্বিনীত, উদ্ধত এবং অহংকারী। আমরা তার গায়ে হাত তুলে নিয়ে ঠিকই, কিন্তু অন্য কোনো আসামিদের সাথে মিসবিহেভ করলে তারা যে এটা মেনে নেবে না সেটাই স্বাভাবিক। বাইরের দুনিয়ার ভদ্র অভদ্র, শিক্ষিত অশিক্ষিত এই গড়াদের মধ্যে গিয়ে সবাই কিন্তু এক হয়ে যায়। আমরা কতভাবে বাঁচাবো বলুন তো? সেটা আমার জানার দরকার নেই। আপনাদের কাজ হচ্ছে নজর রাখা, আপনারা নজর রাখবেন। কিভাবে নজর রাখবেন সেটা আমার দেখার দরকার নেই। আপনাদের কাস্টাডিতে আমার মেয়ে রয়েছে, তার যদি এতটুকু কিছু হয়, এতটুকু কোনো ক্ষতি হয়, আই ওন্ট স্পেয়ার ইউ। হ্যাঁ, আমার মেয়ে অন্যায় করেছে, তার জন্য আপনাদের কাস্টাডিতে রাখা হয়েছে, তার মানে এই নয় যে কোনো ক্রিমিনাল তার গায়ে হাত তুলতে পারে। আর এখানে আসার আগে আমরা যদি জানতে পারতাম যে আমাদের মেয়ের সঙ্গে এরকমটা কিছু হয়েছে, তাহলে লয়ার সঙ্গে করে আনতাম আর তার বেলের ব্যবস্থা করতাম। প্লিজ প্লিজ উত্তেজিত হবেন না, আপনাদের মেয়ে ঠিক আছে। অফিসার, আপনি বলুন ময়ূরী কতটা ইনজিওর্ড? আপনারা ওকে ওই অবস্থাতেই, মানে আহত অবস্থায় ফেলে রেখেছেন নাকি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন? আঘাত খুব বেশি নয়, ওকে আমরা এখানে ডক্টর দিয়ে চেক করিয়েছি। তিনি বলেছেন ওর কোনো রিমার্কেবল ইনজুরি নেই। ওই মেয়েটিকে আমরা অন্য সেলে ট্রান্সফার করতে চেয়েছিলাম, কিন্তু ময়ূরী নিজেই বলেছে ভুল ও নিজে করেছিল, ওই মেয়েটিকে কেন শাস্তি দেওয়া হবে? ও নিজেও অন্য সেলে যেতে চাই। কেন কেন সেটা তো বলতে পারবো না, তবে ওখানেই থাকতে চাইবো। বাহ, ও চাইলো বলে আপনারা ওখানে রেখে দিলেন? ওকে তো আরো বেশি হ্যারাস করবে। দেখুন দেখুন, ও বলেছিল ওকে সরালে ও খাবে না। আমাদের সাথে যদি ময়ূরী কোনোভাবে সহযোগিতা না করে তাহলে আমরা কি করতে পারি বলুন তো? আমি বুঝতে পারছি না অনিন্দা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এইভাবে নিজেকে কষ্ট দেয় কেউ, বলো? এত রাগ আমাদের ওপরে, তুই মেঘের কোনো ক্ষতি করতে পারলি না বলে নিজেকে এইভাবে। এই সমস্ত কথা এখন ভেবে কোনো লাভ নেই। ওর সঙ্গে কি একটু দেখা করা যেতে পারে? যাবে, তবে বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে। মায়ের অসুস্থ হয়ে পড়া, এই সব কিছু আমাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি কত বড় স্টুপিডিটির কাজ করেছি। কতটা বিচার বিবেচনাহীন হলে তবে মানুষ তোমার মতন একটা মেয়েকে চিনতে ভুল করে। মেঘ, দেখুন সরি মা, আপনি এভাবে বলছেন তাতে কিন্তু আমারও ভীষণ খারাপ লাগছে। ভুল কি আমিও করিনি? এই যে ঠাম্মির অসুস্থতা, নীলের বাইরে পড়াতে চলে যাওয়া, এগুলোর জন্য তো কোনোভাবে আমিও একটু হলেও দায়ী। না না, দায় না, দায় না, ওটা তো তোমার অভিমান ছিল। অপরাধ না করেও যখন সবাই মিলে দোষী ঠাওরায় একজন নিরপরাধ মানুষকে, তখন সে তার আঘাত গোপন করতে নীরবে সরে যায়, সময়ের হাতে ছেড়ে দেয় সবটাকে। তুমি তো সেটাই করেছো মেঘ, আর সত্যি সময় প্রমাণ করে দিয়েছে যে তুমি ঠিক ছিলে।
আপনি আপনি আমায় এতটা বুঝেছেন? আচ্ছা দিদিভাই এখন কি করছে? একটা গোটা রাত ওর কাস্টাডিতে কেটে গেল। ওষুধগুলো কি ঠিক মতো খাচ্ছে ওখানে? Thinking about the night? না না না, এরকম ডিরেক্টলি না বলে দিলে কেন? না কেন? কারণ তার আগেই তোমার সঙ্গে আমার 2-3 রাউন্ড ঝগড়া হয়ে যাবে। ওটা তো জীবনের পার্ট। দেখবে এখন আর কোনো খারাপ কথা না। হ্যাঁ ব্যাস হয়ে গেল, চলে এলো পুরো গাঙ্গুলি ফ্যামিলি। একটু প্রেম করতে যাচ্ছিলাম তার উপায় নেই। যাও দেখো কে এসে। চল না একেবারে। এই শোনো, আমি না তোমাকে নিয়ে সোজা দিল্লি চলে যাব। কেউ থাকবে না তোমার আর আমার মাঝখানে। অসহ্য একবারে। ভাববো, কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে যে আমরা ভাবছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ভাবনা? হ্যাঁ নিশ্চয়ই, আমাকে নিয়ে ভাবনা নিশ্চয়ই আছে, তাই জন্যই তো আমাকে এখানে সরিয়ে দিলে তোমরা। চিরকাল শুধু ভুল বুঝে গেলে, আর সেই ভুলের বশে একের পর এক অন্যায় করে গেছো, এখনো করে যাচ্ছ, অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো। তুমি অন্য কোনো সেলে গেলে না কেন? সেটা তো নিরাপদ হতো। সেখানে যে এরকম কেউ নেই তার কোনো গ্যারেন্টি আছে? আর আমি কি চিরকাল পালিয়ে বেড়াবো নাকি? না, আমি ওর সঙ্গেই থাকবো। ময়ূরী, আমি আশা করি এখনো যে ওদের সঙ্গে মিলে তুমি নতুন করে কিছু ঘটাবে না, যাতে তোমার স্বাভাবিক জীবনে ফেরার রাস্তাটা একেবারে বন্ধ হয়ে যায়। তুমি কেন ওদের সঙ্গে মিশছো আমি জানি না, কিন্তু মিশছো যখন, তখন বোধহয় কোনো উদ্দেশ্য তোমার আছে। হ্যাঁ উদ্দেশ্য আছে তো ভাবি। তুমি জানো না আমি ঠিক বাইরে আসবো, আমি ঠিক ফিরে আসবো, আসবোই। আর যেদিন ফিরে আসবো সেদিন না ওই পরশু রাতে মিস হয়ে যাওয়া গুলিটা নাও মিস হতে পারে। ময়ূরী, এসব তুমি কি বলছো? বাপি সকাল থেকে একবারও ফোন করনি আমাকে। সব ঠিক আছে তো? মা ঠিক আছে তো? মা ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। তো আমাকে সকাল থেকে একটা ফোন করনি কেন? আমি মাকেও ফোন করলাম, কেমন একটা তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিল। জানো তো বাপি, এই জন্যই আমি বিয়েটা করতে চাইনি। আমি জানতাম যে তোমরা আমাকে ভুলে যাবে। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস। তোর বোকা, পাগলের মতো কথা বলে। তোকে ভুলে যাব কি করে? বোকার মতো কথা বলিস না। বোকার মতো নয় বাপি, তাহলে ফোনটা করনি কেন? আরে লোক বল কম না, একটা তত্ত্ব সাজানোর ব্যাপার তো রয়েছে। দুজনেই ব্যস্ত তো। কি এমন তত্ত্ব সাজাচ্ছ বলো তো, যে 5 মিনিটের জন্য আমায় কল করা যায় না? আচ্ছা আচ্ছা, চোটপাটটা শুধু আমার উপরই করবি? মাকে এনে, মাকে ধর, মাকে একটু বকে দে। ধর, ও তুমি সারাদিন ওকে ফোন করোনি, ও রেগে গেছে। হ্যাঁ মা বল। কি বলবো বলো? সেই তখন বললে তোমার নাকি তাড়া আছে, তারপরে একবারও তোমার ফোন করার একটু টাইম হলো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যেবেলা যাচ্ছি তো মা, তখনই তো দেখা হবে, কথাবার্তা হবে। তাছাড়া তুই কতদিন পরে ওই বাড়িতে গেছিস বল? ওদের সঙ্গে একটু গল্প গুজব কর, আড্ডা মার। সারাক্ষণ আমাদের কথা ভাবলে চলবে? হ্যাঁ তুমি কিন্তু এটা এক্সকিউজ দিচ্ছ, জানো তো? আরে বাবা, সন্ধ্যেবেলা আসছে বলে কি একটা ফোন করা যায়? তুমি কি এতই ব্যস্ত নাকি যে তুমি একবার ফোন করলে আমি কথা বলার সময়টুকু পাবো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আমায় মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাফ চাইছি। এবার থেকে রোজ 2 বেলা তোমায় ফোন করবো, তখন কিন্তু তুমি বলতে পারবে না উফ মা এত ফোন কেন করছো। ঠিক আছে? জানি কত ফোন করবে। যাকে ছাড়ো, আজকে কখন আসছো? ও মা, সবে তো দুপুর হয়েছে, সন্ধ্যাবেলায় তো যাবো। তাড়াতাড়ি এসো, দেরি করো না আবার। আচ্ছা ঠিক আছে মা, এখন রাখ। মা। হ্যাঁ বল। আজ দিদিভাইয়ের কাছে গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কি বললো দিদিভাই?
ওখানে ওর খুব কষ্ট হচ্ছে জানো তো মা। ঠিক করে খাওয়া না, ঘুম না, এসব তো অভ্যেস নেই ওর। একটা কথা বলি মেঘ, জীবনে এক একটা সময় আসে যখন মানুষকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তোমার কিন্তু সেই সিদ্ধান্তটা নেবার সময় এসে গেছে। ময়ূরীকে তোমার জীবন থেকে একেবারে বাদ দাও, তাকে ভুলে যাবার চেষ্টা করো, কেমন? আমি জানি মা তুমি এই কথাগুলো কেন বলছো। না তুমি জানো না মেঘ, তুমি জানো না, কিচ্ছু জানো না তুমি। দেখো মা, আমরা যদি দিদিভাইয়ের পাশ থেকে এভাবে সরে যাই, ও কিন্তু এরপর আরো ভুল করবে, আরো অনেক বড় ভুল করবে, আর পরপর ভুল করেই যাবে। আমরা তো ওকে এই ভুলের দিকে ঠেলে দিতে পারি।